Hello students, welcome to another video lecture of biology class. So in this video we will discuss about the glycolysis. So glycolysis আমরা আগের দিন পড়িয়েছিলাম যে রেসপিরেশনের যেটা ফার্স্ট স্টেপ হচ্ছে গ্লাইকোলাইসিস, যেখানে রেসপিরেশনে কি হয়, রেসপিরেটরি সাবস্ট্রেট ব্রেকডাউন হবে বা অক্সিডাইজড হবে। সেই রেসপিরেটরি সাবস্ট্রেট ব্রেকডাউন হওয়ার বা অক্সিডাইজড হওয়ার প্রথম স্টেপটাই হচ্ছে গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিস এই যে ওয়ার্ডটা এসেছে, এইটা দুটো গ্রিক ওয়ার্ডকে কম্বাইন করে তৈরি করা হয়েছে। একটা হচ্ছে গ্লাইকিস and another one is লাইসিস। লাইসিস কথার মানে হচ্ছে ব্রেকডাউন, মানে ভাঙা, আর গ্লাইকিস কথার মানে হচ্ছে সুগার বা সুইট বলতে পারি আমরা। সুগার বা সুইট, সুগার কাকে বলা হয়? কার্বোহাইড্রেটকে বলা হয়। তার মানে গ্লাইকোলাইসিসের মানে হচ্ছে সিম্পলি মিনিং হচ্ছে গ্লুকোজ, কার্বোহাইড্রেট বা সুগার হিসাবে এখানে গ্লুকোজের ব্রেকডাউন হচ্ছে। সো গ্লুকোজ ব্রেকডাউন বা ব্রেকডাউন অফ গ্লুকোজ বলতে পারি আমরা। সো ব্রেকডাউন অফ গ্লুকোজ, সো গ্লাইকোলাইসিসের এটা মানে ব্রেকডাউন অফ গ্লুকোজ, গ্লুকোজ ভাঙবে। বা ব্রেকডাউন অফ গ্লুকোজ মানে আমরা জানি যে অক্সিডাইজেশন, মানে গ্লুকোজের অক্সিডাইজেশন হবে বা অক্সিডাইজড হবে। তাহলে গ্লাইকোলাইসিসকে যদি আমরা ডিফাইন করি তাহলে এইভাবে বলতে পারবো যে ইট ইজ অ্যান অক্সিডেটিভ process by which one molecule of glucose partially oxidized is partially oxidized to form two molecules of pyruvate in a series of enzyme catalyzed reaction. সো এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের সিম্পল একটা ডেফিনেশন আমরা বলতে পারি। তার মানে গ্লাইকোলাইসিস হলো এক ধরনের জারণ প্রক্রিয়া, অক্সিডেটিভ প্রসেস অর্থাৎ জারণ প্রক্রিয়া, যাতে কি হবে না এক অণু গ্লুকোজ পার্সিয়ালি অক্সিডাইজড হবে, মানে আংশিকভাবে জারিত হবে। জারিত হয়ে কি তৈরি করবে? দু মলিকিউল অফ পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড। সো এক মলিকিউল গ্লুকোজ, এখানে দু মলিকিউল পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। আচ্ছা, এখানে আমি পার্সিয়ালি অক্সিডাইজড কেন বলছি, তার কারণ হচ্ছে আমরা আগের ক্লাসে বলে এসেছিলাম যে গ্লুকোজ যদি কমপ্লিটলি অক্সিডাইজড হয় তাহলে সেটা তিনটে স্টেপে হয়। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। সো এই তিনটে স্টেপে গ্লুকোজ কমপ্লিটলি অক্সিডাইজড হয়। তো এখানে শুধুমাত্র আমরা ফার্স্ট স্টেপের কথা বলছি, সেই জন্য গ্লাইকোলাইসিসে কিন্তু গ্লুকোজ আংশিকভাবে জারিত হচ্ছে, তো পার্সিয়ালি অক্সিডাইজড হচ্ছে। এটা একটা গেল। 2 নম্বর পয়েন্ট যেটা মনে রাখতে হবে যে এইখানে আমরা বলছি যে অনেকগুলো, অর্থাৎ এই যে এক অণু গ্লুকোজ থেকে দু অণু পাইরুভেট তৈরি হচ্ছে, গ্লুকোজ থেকে যে দু অণু পাইরুভেট তৈরি হচ্ছে, এটা কিন্তু একদম ডাইরেক্ট হয়ে যায় না, অর্থাৎ ডাইরেক্ট গ্লুকোজ ভেঙে গেল, অক্সিডাইজড হয়ে দু অণু একদম দেন পাইরুভেট তৈরি করে দিল, এইরকম কিন্তু হয় না। সো এখানে টোটাল 10টা রিয়াকশন থাকে। তো এই 10টা রিয়াকশনের মাধ্যমে ধাপে ধাপে গ্লুকোজ পাইরুভেটে পরিণত হয়। এবার এই যে 10টা রিয়াকশন, এই 10টা রিয়াকশন অর্থাৎ গ্লাইকোলাইসিসের টোটাল রিয়াকশনে সাবস্ট্রেট কি, এন্ড প্রোডাক্ট কি, তার এনজাইম কি, এই সমস্ত প্রসেসটা ডিসকভার্ড করেছিলেন তিনজন সায়েন্টিস্ট। সো ডিসকভার্ড অ্যান্ড এক্সপ্লেনড বাই তিনজন সায়েন্টিস্টের নাম হচ্ছে এমডেন, মেয়ারহফ অ্যান্ড পার্নেস। এই তিনজন সায়েন্টিস্ট গ্লাইকোলাইসিসের টোটাল রিয়াকশন গুলো সম্পর্কে ডিসকভার করেছিলেন এবং বর্ণনা করে গেছেন, এবং সেই জন্য এনাদের নাম অনুসারে অর্থাৎ এমডেনের ই, মেয়ারহফের এম
আর পারনেসের পি নিয়ে ইএমপি পাথওয়ে বলা হয়। গ্লাইকোলাইসিসকে ইএমপি পাথওয়ে বলা হয়। তাহলে গ্লাইকোলাইসিসের অপর একটা নাম হচ্ছে ইএমপি পাথওয়ে, কেননা যে সায়েন্টিস্টরা এটা ডিসকভার করেছিলেন সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে এমডেন, মেয়ারহফ অ্যান্ড পারনেস। সো এটা ইএমপি পাথওয়েও বলা যায় এটাকে। নেক্সট হচ্ছে গ্লাইকোলাইসিস কোথায় ঘটছে না, গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে अगेन একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট জিনিস, যে ইট ইজ দ্য কমন স্টেপ অফ অ্যারোবিক and anaerobic respiration তার মানে গ্লাইকোলাইসিস অ্যারোবিক রেসপিরেশনেও ঘটবে and anaerobic respiration-এও ঘটবে। কেননা গ্লাইকোলাইসিসে গ্লুকোজকে অক্সিডাইজ করার জন্য কোনো অক্সিজেন দরকার পড়ে না, সেই জন্য গ্লাইকোলাইসিস অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রেও ঘটে আর অ্যানঅ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রেও ঘটে। তার মানে সমস্ত অর্গানিজম, সমস্ত লিভিং সেলের মধ্যে গ্লাইকোলাইসিস ঘটে। এবং এটা কোথায় ঘটছে? ইট অকার্স ইন দ্য সাইটোপ্লাজম অফ অল লিভিং সেল। সমস্ত সজীব কোষের সাইটোপ্লাজমে কিন্তু ঘটে। সো এটা মনে রাখতে হবে। তার মানে আইদার সেটা ব্যাকটেরিয়াল সেল হোক, অর সেটা কোনো প্রোটোজোয়া দ্যাট ইজ অ্যামিবার সেল হোক, বা কোনো প্ল্যান্ট সেল হোক, বা কোনো অ্যানিম্যাল সেল হোক, সমস্ত সেলের সাইটোপ্লাজমে কিন্তু গ্লাইকোলাইসিস ঘটবে। এবং এটা অ্যারোবিক রেসপিরেশনেও ঘটবে, অ্যানারোবিক রেসপিরেশনেও ঘটবে। তো এবার আমরা দেখবো, এগুলো তো বেসিক কিছু গেল গ্লাইকোলাইসিস সম্পর্কে। এবার এই যে আমরা বললাম 10টা রিঅ্যাকশন থাকে টোটাল গ্লাইকোলাইসিসে, গ্লুকোজকে ভেঙে পাইরুভেট তৈরি করতে টোটাল 10টা রিঅ্যাকশন হয়। সেই 10টা রিঅ্যাকশন আমরা একটা একটা করে পড়বো। তো লেটস স্টার্ট। সো কি হচ্ছে এখানে না, প্রথমেই স্টার্ট হবে কোথা থেকে? গ্লুকোজ থেকে স্টার্ট হবে। সো গ্লুকোজ প্রথমে স্টার্ট হচ্ছে কোথা থেকে? গ্লুকোজ। গ্লুকোজের ক্ষেত্রে আমরা জানি গ্লুকোজ 6 কার্বন কম্পাউন্ড। সো 6C মানে 6 কার্বন কম্পাউন্ড, অর্থাৎ এটা একটা হেক্সোজ সুগার। এর মধ্যে কি থাকে? 6টা কার্বন প্রেজেন্ট রয়েছে গ্লুকোজের ক্ষেত্রে। তো প্রথম যেটা ঘটবে সেটা হচ্ছে, আমি এখানে দেখাই, প্রথম যেটা ঘটবে সেটা হচ্ছে, প্রথম রিঅ্যাকশনটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন রিঅ্যাকশন। ফসফোরাইলেশন। What is phosphorylation? Phosphorylation মানে হচ্ছে adding of phosphate group to substrate, অর্থাৎ সাবস্ট্রেটের মধ্যে ফসফেট গ্রুপ যোগ হওয়াকে বলা হচ্ছে ফসফোরাইলেশন। সো ফসফোরাইলেশন মানে একটা রিঅ্যাকশনের যে সাবস্ট্রেট, সেই সাবস্ট্রেটের মধ্যে ফসফেট গ্রুপ যুক্ত হবে, তাহলে সেই রিঅ্যাকশনকে বলবো আমরা ফসফোরাইলেশন। সো এখানে প্রথমে যেটা ঘটবে সেটা হচ্ছে গ্লুকোজের ফসফোরাইলেশন ঘটবে, মানে গ্লুকোজের মধ্যে ফসফেট যুক্ত হবে। কোথায় যুক্ত হবে না, গ্লুকোজের যে 6 নম্বর কার্বন আছে সেই 6 নম্বর কার্বনে গিয়ে ফসফেট যুক্ত হবে। তাহলে গ্লুকোজের 6 নম্বর কার্বনে ফসফেট যুক্ত হলে গ্লুকোজ পরিণত হয়ে যাবে কিসে? গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়ে যাবে। তো গ্লুকোজের 6 নম্বর কার্বনে যখনই ফসফেট যুক্ত হয়ে গেল, অ্যাড হয়ে গেল, গ্লুকোজ কিসে কনভার্ট করে গেল? গ্লুকোজ 6 ফসফেট। আচ্ছা, এবার এই ফসফেট আসবে কোথা থেকে? অর্থাৎ নিজে নিজে তো এসে উড়ে এসে জুড়ে বসে গেল না, গ্লুকোজের 6 নম্বর কার্বনে জুড়ে গেল না, এরকম হয় না। সো কাউকে দিতে হবে, কেউ একজন আছে যে গ্লুকোজ ফসফেট ডোনার রূপে কাজ করবে, মানে ফসফেট দান করবে, গ্লুকোজকে ফসফেট দান করবে। তো সেটাকে না, সেলের কাছে কে রয়েছে? এটিপি রয়েছে। এন্ড এটিপির মধ্যে আমরা কি জানি? এটিপির মধ্যে কি রয়েছে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট, 3টে ফসফেট থাকে। তার মানে এর কাছে তো এনাফ পরিমাণে ফসফেট আছে, তাহলে সেক্ষেত্রে এর অনেক ফসফেট রয়েছে, গ্লুকোজের দরকার। তাহলে কি করবে? এটিপি একটা ফসফেট, নিজস্ব একটা ফসফেট দান করে দেবে। তো এখানে এটিপি ডোনার রূপে কাজ করলো। তাহলে এটিপির কাছে এরপর কি পড়ে রইলো? 2টো ফসফেট পড়ে রইলো। তার মানে এটিপি চেঞ্জ হয়ে যাবে কিসে? এডিপিতে। অর্থাৎ এটিপি তার নিজস্ব 3টে ফসফেটের মধ্যে একটা ফসফেট গ্লুকোজকে দিয়ে দিচ্ছে, এবং সেই ফসফেটটা গ্লুকোজের 6 কার্বনে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে। ফলে গ্লুকোজ চেঞ্জ হয়ে গেল কিসে? গ্লুকোজ 6 ফসফেটে। অ্যান্ড এটিপি থেকে কি হয়ে গেল? এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, যেহেতু এর মধ্যে 2টো ফসফেট আছে। তাহলে এখানে আমরা এই রিঅ্যাকশনে এইভাবে দেখাবো এটা।
যেখানে এটিপি ফসফেট ডোনার রূপে কাজ করেছে এবং এটিপি ফসফেট দিয়ে কিসে পরিণত হয়ে গেছে, এডিপিতে পরিণত হয়ে গেছে। অ্যান্ড এই যে রিয়াকশনটা হলো, এই রিয়াকশনে কে সাহায্য করছে, কোন এনজাইম সাহায্য করছে, এনজাইমের নাম হচ্ছে হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ। আচ্ছা, হেক্সো তো এসেছে যেহেতু এখানে সাবস্ট্রেট আছে হেক্সোজ সুগার এবং প্রোডাক্টও হেক্সোজ সুগার। হেক্সোজ সুগার মানে আমরা জানি যেখানে 6 কার্বন সুগার থাকে, সেই জন্য এটাকে হেক্সো বলছি। আর কাইনেজ আমরা এনজাইম পড়েছিলাম যে ট্রান্সফারেজ এনজাইম, যারা ফসফেট গ্রুপ ট্রান্সফার করে একটা সাবস্ট্রেট থেকে অপর সাবস্ট্রেট, সেদিকে কাইনেজ বলছি। তো সেই জন্য এনজাইমের নাম হচ্ছে হেক্সোকাইনেজ। ব্যাস, ফার্স্ট রিয়াকশন হয়ে গেল। সেকেন্ড রিয়াকশনে কি হবে না, সেকেন্ড রিয়াকশন হচ্ছে আইসোমারাইজেশন রিয়াকশন। আইসোমারাইজেশন রিয়াকশন মানে কি, যেখানে আইসোমার তৈরি হবে। তাহলে গ্লুকোজের আইসোমার আমরা কি জানি, ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজ 6 ফসফেটের আইসোমার কি হয়ে যাবে, ফ্রুক্টোজ 6 ফসফেট। সিম্পলি তার মানে গ্লুকোজ 6 ফসফেট থেকে কি তৈরি হয়ে গেল, ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হয়ে গেল। অ্যান্ড এই রিয়াকশনটা হচ্ছে সিম্পলি জাস্ট একটা আইসোমারাইজেশন রিয়াকশন, যেখানে গ্লুকোজের আইসোমার তৈরি হয়েছে। আর এখানে এনজাইমের নাম কি, এনজাইমের নাম হচ্ছে ফসফোফ্রুক্টো আইসোমারেজ। ফসফোফ্রুক্টো আইসোমারেজ। যেহেতু আইসোমারাইজেশন রিয়াকশন হচ্ছে, অ্যান্ড আইসোমারাইজেশন রিয়াকশনে যে এনজাইম কাজ করে তার নাম হচ্ছে আইসোমারেজ, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ফসফোফ্রুক্টো আইসোমারেজ। নেক্সট থার্ড যে রিয়াকশন, अगेन ফসফোরাইলেশন ঘটবে। সো अगेन ফসফোরাইলেশন মানে ফ্রুক্টোজ 6 ফসফেটের ফসফোরাইলেশন ঘটবে। তার মানে কি, ফ্রুক্টোজ 6 ফসফেটের সঙ্গে একটা ফসফেট অ্যাড হবে, যে এখানে তো অলরেডি একটা ফসফেট অ্যাড হয়ে রয়েছে। অলরেডি ফ্রুক্টোজের 6 নম্বর কার্বনে ফসফেট অ্যাড হয়ে রয়েছে। তাহলে অন্য ফসফেটটা কোথায় অ্যাড হবে না, ফ্রুক্টোজের 1 নম্বর কার্বনে গিয়ে অ্যাড হবে। তাহলে তৈরি হবে কি, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। বিস ফসফেট। সো ফ্রুক্টোজের এখানে আমরা দেখি ফ্রুক্টোজের 6 নম্বরে অলরেডি ফসফেট ছিল, আর একটা 1 নম্বরে ফসফেট যুক্ত হলো। তার মানে এখন কটা ফসফেট আছে এর কাছে, 2টো ফসফেট আছে। 1 নম্বরে একটা ফসফেট রয়েছে অ্যান্ড 6 নম্বরে একটা ফসফেট আছে। অ্যান্ড এই 2টো ফসফেট বোঝানোর জন্য 20 কথাটা ইউজ করা হয়েছে। 20 ফর বাই, বাই মানে 2। তার মানে 2টো ফসফেট রয়েছে এখানে, এর কাছে 2টো ফসফেট রয়েছে। 1 নম্বর কার্বনে একটা ফসফেট অ্যান্ড 6 নম্বর কার্বনে একটা ফসফেট। আচ্ছা, ফার্স্ট স্টেপের মতো এই স্টেপেও এমনি এমনি ফসফেট এসে তো জুড়ে যাবে না। তাহলে এখানে কি দরকার, अगेन এখানে কিন্তু এটিপি ফসফেট দিচ্ছে এবং দিয়ে নিজে কিসে পরিণত হচ্ছে, এডিপিতে। সো এটিপি ফসফেট ডোনার রূপে কাজ করছে, এটিপির একটা ফসফেট বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে ফ্রুক্টোজ 6 ফসফেটের 1 নম্বর কার্বনে গিয়ে যুক্ত হচ্ছে। সো ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হয়ে গেল ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটে, অ্যান্ড এটিপি তৈরি হয়ে গেল এডিপিতে। এনজাইমের নাম, এনজাইমের নাম হচ্ছে এখানে ফসফোফ্রুক্টোকাইনেজ। তো যেহেতু এটা ফসফেট গ্রুপ ট্রান্সফার করছে, তাহলে সেখানে মনে রাখতে হবে যে ফসফেট গ্রুপ ট্রান্সফার করলে সবসময় এনজাইমের শেষে একটা কাইনেজ থাকে। এবার যেহেতু এটা ফ্রুক্টোজ ফসফেট ফ্রুক্টোজের করছে, সেই জন্য ফসফোফ্রুক্টোকাইনেজ। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন, যে আমরা বলেছিলাম যে গ্লুকোজের ব্রেকডাউন হবে বা গ্লুকোজ অক্সিডাইজড হবে, অক্সিডাইজড হওয়ার পর গ্লুকোজের কি হবে না, গ্লুকোজ হচ্ছে সেখানে এনার্জি তৈরি করবে। বাট এনার্জি কিসের ফর্মে তৈরি হয়, এটিপির ফর্মে তৈরি হয়। সো এখানে তো এনার্জি তৈরি হচ্ছেই না, ঘুরিয়ে বরং এনার্জি লাগছে, অর্থাৎ এটিপি এখানে খরচা হচ্ছে। এখানে একটা এটিপি খরচা হয়েছে, এখানে একটা এটিপি খরচা হয়েছে। সো এখানে এই এটিপি তৈরি হচ্ছে না, কিন্তু এটিপি খরচা হচ্ছে। তার কারণ হচ্ছে এখানে জাস্ট কোনো কিছু, যদি আমরা এটাকে কম্পেয়ার করি, যদি আমরা কোনো বিজনেস স্টার্ট করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, বিজনেসে আমি কিছু প্রফিট পাওয়ার আগে আমাকে কিছু ইনভেস্ট করতে হবে, আমাকে কিছু টাকা লাগাতে হবে, তারপর কি হবে, সেখান থেকে আমি প্রফিট করতে পারি, কিছু রোজগার করতে পারি। এখানেও সেম কেস, এখানে সেল একটা প্রসেস চালাচ্ছে, যেই প্রসেসের মধ্যে সেল কি করবে, সেল এটিপি তৈরি করবে বা এনার্জি তৈরি করবে। এবং সেই প্রসেস চালানোর জন্য প্রথমে স্টার্টিং করার জন্য তার নিজের কিছু এনার্জি দরকার। সেই এনার্জিটা কোথা থেকে পাচ্ছে না, সেলের মধ্যে আগে যে এনার্জি স্টোর ছিল বা এটিপি স্টোর ছিল, সেখান থেকে ধার নিচ্ছে, ইনভেস্ট করছে, নিজের যেগুলো সঞ্চিত ছিল সেখান থেকে আগে ইনভেস্ট করছে, ইনভেস্ট করার পর তারপর
উৎপন্ন করবে। সো এটা মনে রাখতে হবে। সেই জন্য প্রথম এটাকে স্টার্ট করার জন্য প্রথম স্টেপে এরা কিন্তু এটিপি খরচা করছে, ইনভেস্ট করছে বলতে পারি আমরা, তারপর এরা উৎপন্ন করবে। আচ্ছা, এবার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যেটা তৈরি হলো, এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এরপর সিম্পলি ভেঙে যাবে, দুটো প্রোডাক্টে ভেঙে যাবে। এখান থেকে এখন পর্যন্ত যেটা আমরা দেখিয়েছি গ্লুকোজ 6 ফসফেট, সরি গ্লুকোজের ফসফোরাইলেশন ঘটেছে, গ্লুকোজের 6 নম্বর কার্বনে ফসফেট তৈরি হয়েছে, বাট কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, সেই জন্য এখানে এইটাও কিন্তু 6 কার্বন কম্পাউন্ড। একইভাবে গ্লুকোজ 6 ফসফেটের আইসোমার তৈরি হয়েছে ফ্রুক্টোজ 6 ফসফেট, সো কোনো কার্বন সংখ্যার চেঞ্জ হয়নি, তার মানে এটাও কিন্তু 6 কার্বন কম্পাউন্ড। সেম জিনিস ফ্রুক্টোজ 6 ফসফেটের ফসফোরাইলেশন ঘটেছে, ঘটে কি তৈরি হয়েছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হয়েছে, বাট কার্বন সংখ্যার কোনো চেঞ্জ হচ্ছে না, সো এখানেও এইটাও কিন্তু 6 কার্বন কম্পাউন্ড। সো এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো পেয়েছি সব 6 কার্বন কম্পাউন্ড। এরপর যেটা ঘটছে সেটা হচ্ছে যে এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট, এই ফ্রুক্টোজ 6 ফসফেট ভেঙে যাবে, সিম্পলি এর ক্লিভেজ ঘটবে, ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে দুটো প্রোডাক্ট তৈরি করছে, যেই দুটো প্রোডাক্ট হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড করে দুটো প্রোডাক্ট তৈরি করছে, অর্থাৎ এর নিজে 6 কার্বন কম্পাউন্ড, সো এটা দুটো প্রোডাক্টে ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে একটা তৈরি করছে গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট, and another one, এইদিকে দেখাচ্ছি, another one হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। সো এখানে ফ্রুক্টোজ 1,6 ফসফেট বিসফসফেট সিম্পলি ভেঙে গেল, ভেঙে গিয়ে দুটো কম্পাউন্ড তৈরি করলো, এবং এই দুটো কম্পাউন্ড প্রত্যেকে কিন্তু 3 কার্বন করে কম্পাউন্ড। সো এর নিজে 6 কার্বন কম্পাউন্ড ছিল, তাহলে ভেঙে গিয়ে কি করছে দুটো কম্পাউন্ড তৈরি করছে, যেটা হচ্ছে 3 কার্বন করে। সো এটা হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট, এন্ড এখানে হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, দুজনেই 3 কার্বন করে কম্পাউন্ড। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ফ্রুক্টোজ কি, ফ্রুক্টোজ আমরা জানি যে ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোজ সুগার, আর এখানে গ্লিসারঅ্যালডিহাইড এটা হচ্ছে অ্যালডোজ সুগার, তার মানে এখানে হচ্ছে কিটোজ কিন্তু অ্যালডোজে ভাঙছে, সো এখানে কিটোজ অ্যালডোজে ভেঙে যাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এই গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট এরপর ফার্দার রিঅ্যাকশন কন্টিনিউ করবে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট যেটা তৈরি হয়েছে এটা আর ফার্দার রিঅ্যাকশনে ইউজ হয় না, সেই জন্য গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট একে অপরের আইসোমার রূপে কাজ করে, সেই জন্য ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ইমিডিয়েটলি ভেঙে যাচ্ছে কিসে না, কনভার্ট হয়ে যাবে কিসে, এটা হচ্ছে কনভার্ট হয়ে যাচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেটে। অর্থাৎ আমি আবার একবার বলি, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এটা ভেঙে গেল, 6 কার্বন একটা কম্পাউন্ড, এই 6 কার্বন কম্পাউন্ড ভেঙে গিয়ে দুটো 3 কার্বন করে কম্পাউন্ড তৈরি করলো, একটা হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট, একটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট হচ্ছে একটা অ্যালডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট হচ্ছে একটা কিটোন, এবং এরা দুজনে একে অপরের আইসোমার। আমরা জানি আইসোমার একে অপর কনভার্ট হতে পারে, তাহলে ফার্দার যে রিঅ্যাকশন আছে সেই রিঅ্যাকশন গুলো গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট কন্টিনিউ করবে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট কন্টিনিউ করবে না, সেই জন্য ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট, এবং এখানে যে এনজাইম দিয়ে কনভার্ট হয় সেই এনজাইমের নাম হচ্ছে ট্রায়োজ ফসফেট আইসোমারেজ, আমি সংক্ষেপে লিখলাম TPI, ট্রায়োজ ফসফেট আইসোমারেজ। আর এখানে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যেই এনজাইম দ্বারা ভেঙেছে তার নাম হচ্ছে অ্যালডোলেজ। সো অ্যালডোলেজ এক ধরনের লায়েজ টাইপ অফ এনজাইম, যেখানে ওয়াটার উইদাউট এনি ওয়াটার ভেঙে দিচ্ছে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটকে ভেঙে দিয়ে দুটো 3 কার্বন কম্পাউন্ড তৈরি করে দিল। আচ্ছা, সো এখানে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে প্রথমে তো এক অণু গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট তৈরি হয়েছিল, এক অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হয়েছিল। যেই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটটা তৈরি হয়েছিল সেটা আবার ঘুরিয়ে গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট তৈরি করে দিল, তার মানে প্রথমে তো আমার কাছে এক অণু গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট ছিলই, আবার ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আরো এক অণু গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট তৈরি করে দিল, তার মানে এখানে আমি কি পেয়ে গেলাম, এখানে 2 অণু গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট পেয়ে গেলাম।
তো এতক্ষণ পর্যন্ত রিয়াকশন এক অণু দিয়ে চলছিল, এরপর যা রিয়াকশন হবে সব 2 অণু দিয়ে চলতে থাকবে। আচ্ছা, ফার্দার রিয়াকশনে যাই, তাহলে গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে এরপর কি হচ্ছে না, এইখানে গ্লিসারালডিহাইড 3 ফসফেটের অক্সিডেশন ঘটবে, জারণ ঘটবে, এবং জারণ ঘটে গ্লিসারালডিহাইড, এটা একটা অ্যালডিহাইড, সো অ্যালডিহাইডের জারণ ঘটলে, অক্সিডেশন ঘটলে সেটা অ্যাসিডে পরিণত হয়। সো অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি হবে, তাহলে গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে অ্যাসিড হলে এটা হয়ে যাবে ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, এখানে দুটো রিয়াকশন একসঙ্গে ঘটে, একটা তো অ্যালডিহাইডের জারণ ঘটলো অর্থাৎ অক্সিডেশন ঘটলো, এবং এখানে অক্সিডেশন হওয়ার জন্য অক্সিজেন কিন্তু প্রেজেন্ট নেই, তাহলে অক্সিজেন প্রেজেন্ট না থাকার জন্য এখানে যে জারণ যেটা ঘটে সেটা কিভাবে ঘটছে না, এখানে সিম্পলি গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে হাইড্রোজেনের রিমুভ হবে, হাইড্রোজেন বেরিয়ে আসবে। তাহলে কোনো একটা সাবস্ট্রেট থেকে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে সেই সাবস্ট্রেটটার কি হয়ে গেল, অক্সিডাইজড হয়ে গেল। এবার এই যে হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, সেই হাইড্রোজেনটা अगेन কাউকে গ্রহণ করতে হবে, তার কারণ যখন কোনো একটা রিয়াকশন যেখানে কোনো কারোর একজনের অক্সিডেশন ঘটে, তার মানে অন্য কেউ একজন রিডিউসড হয়। তাহলে গ্লিসারালডিহাইড থেকে 3 ফসফেট থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে গ্লিসারালডিহাইড অক্সিডাইজড হচ্ছে এবং অ্যালডিহাইড অ্যাসিডে পরিণত হচ্ছে। এখান থেকে যে হাইড্রোজেনটা বেরিয়ে গেছে সেই হাইড্রোজেনটা গ্রহণ করবে কে না, এখানে একজন হাইড্রোজেন অ্যাকসেপ্টার রয়েছে যেটা হচ্ছে NAD+, অ্যান্ড NAD+ হাইড্রোজেন গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে, NADH2, যেটাকে আমরা এইভাবেও লিখতে পারি NADH+H+। সো NADH অর্থাৎ এখানে আমি দেখাই রিয়াকশনটা, যে গ্লিসারালডিহাইড থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় সেই হাইড্রোজেনটা গ্রহণ করছে কে, NAD+। সো NAD+ কি গ্রহণ করছে, হাইড্রোজেন গ্রহণ করছে, হাইড্রোজেন গ্রহণ করে NAD+ কিসে পরিণত হবে, NADH2 এতে পরিণত হবে। এবার এইটাকে যদি আমি ভেঙে ফার্দার এইরকম ভাবেও লিখতে পারি যে NADH+H+, সো এইভাবেও লিখতে পারি আমরা। সো সেইটাই এখানে আমরা দেখিয়েছি। তাহলে আমি আবার একবার রিয়াকশনটা বলছি যে গ্লিসারালডিহাইড 3 ফসফেটের অক্সিডেশন ঘটছে। অক্সিডেশন কিভাবে ঘটছে না, গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার ফলে অ্যালডিহাইড অ্যাসিডে পরিণত হয়ে গেল এবং ওই হাইড্রোজেনটা গ্রহণ করলো কে, NAD গ্রহণ করলো, NAD গ্রহণ করে NADH2 বা NADH+H+ এ পরিণত হচ্ছে। আচ্ছা, একই সঙ্গে এখানে আরো একটা রিয়াকশন ঘটে, সেটা হচ্ছে যে গ্লিসারালডিহাইড 3 ফসফেটের নিজের তো একটা ফসফেট রয়েছে, এর আরো একটা ফসফেট দরকার, সো একে আরো একটা ফসফেট নিতে হবে, তবে এ ফার্দার রিয়াকশন কন্টিনিউ করতে পারবে। এরপর সেল একে আর এটিপি দেবে না, কেননা অলরেডি দুটো এটিপি সেল দিয়ে দিয়েছে, অলরেডি দুটো এটিপি দেওয়া হয়েছে, বাট কোনো কিন্তু এখন পর্যন্ত প্রফিট পায়নি, কোনো এটিপি কিন্তু বা কোনো এনার্জি কিন্তু এখন পর্যন্ত প্রডিউস করেনি। সো সাপোজ কোনো আমরা বিজনেস স্টার্ট করতে গেলে ব্যাংকের কাছে কিছু লোন নিয়েছিলাম, ব্যাংক প্রথম দফায় তো দিয়েছে, তারপরের দফায় আমি যখন ফেরত দিতে পারছি না, ব্যাংক বলছে দেবো না, আমি আর কোনো লোন দেবো না। সো এখানেও সেম কেস, প্রথমে তো সেল তার নিজের জমানো এটিপি দিয়েছিল, এরপর যখন কোনো কিছু ফেরত পাচ্ছে না এটিপি, তখন সেল বলে দিয়েছে আমি আর এটিপি আমার খরচ করতে পারবো না। তাহলে কি করতে হবে না, সেক্ষেত্রে এরা কি করবে না, সেলের সাইটোপ্লাজমে যে ইনঅর্গ্যানিক ফসফেট রয়েছে, অজৈব ফসফেট অণু রয়েছে, সেখান থেকে নেবে। তো এখান থেকে ইনঅর্গ্যানিক ফসফেট যুক্ত হচ্ছে, ইনঅর্গ্যানিক ফসফেটকে এরকম PI রূপে লেখা হয়। সো ইনঅর্গ্যানিক ফসফেট যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার ফলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। সো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড মানে আমরা প্রথমে বলেছিলাম অ্যালডিহাইড জারিত হলে সেটা অ্যাসিডে হয়ে যায়, তার মানে অ্যালডিহাইড থেকে ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার সঙ্গে আবার ফসফেট অণু অ্যাড হয়েছে। তো ফসফেট অ্যাড হওয়ার জন্য ফসফেটটা কোথায় অ্যাড হয়েছে, 1 নম্বর কার্বনে অ্যাড হয়েছে, 3 নম্বরে তো অলরেডি ফসফেট ছিল, সেই জন্য 1 নম্বর কার্বনে একটা ফসফেট আর 3 নম্বর কার্বনে একটা ফসফেট, দুটো মিলিয়ে আমরা আগেই বলেছি বাই কথাটা ইউজ করি আমরা দুজনের জন্য। তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিডের 1 নম্বর কার্বনে একটা ফসফেট গ্রুপ রয়েছে, 3 নম্বর কার্বনে একটা ফসফেট গ্রুপ রয়েছে, সেই জন্য টোটাল কম্পাউন্ডটাকে আমরা কি বলছি, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড বা এটাকে 1,3-বিসফসফোগ্লিসারেটও বলা হয়ে থাকে।
আচ্ছা, এবারে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু এখানে আমি 2 অণু গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে দেখাচ্ছি, তাহলে 2 অণু গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে 2 অণু 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হবে। একইভাবে একটা গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে যদি একটা হাইড্রোজেন বেরোয়, সেটা একটা এনএডি গ্রহণ করবে, তাহলে দুটো গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে আসবে, তাহলে এখানে দুটো এনএডিও লাগবে, তাহলে দুটো এনএডি, এখানে দুটো এনএডি অ্যান্ড দুটো এনএডিএইচ2। তার মানে এইখানে অ্যাকচুয়ালি সাবস্ট্রেটে কটা মলিকিউল আছে, সাবস্ট্রেটের কটা মলিকিউল আছে, সেই ওয়াইজ আমরা টোটালটা এখানে ক্যালকুলেট করে করে যাবো। তাহলে সাবস্ট্রেট 2 মলিকিউল আছে, সেই জন্য প্রোডাক্টও 2 মলিকিউল হলো। সাবস্ট্রেট থেকে তার মানে 2 অণু হাইড্রোজেন বেরিয়েছে, সেই জন্য এখানে 2 অণু এনএডিও দেখাচ্ছে। এবার আসি আমরা হচ্ছে এনজাইমের নামে। সো এখানে এই টোটাল রিঅ্যাকশনটা ক্যাটালাইজ করার জন্য যে এনজাইমটা লাগে তার নাম হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ। গ্লিসারালডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ। সো ডিহাইড্রোজিনেজ কেন বলছি না, এখানে হাইড্রোজেন বেরিয়ে গেছে। কার হাইড্রোজেন বেরিয়ে গেছে? গ্লিসারালডিহাইডের হাইড্রোজেন বেরিয়ে গেছে। এন্ড ডিহাইড্রোজিনেজ মানে যেখানে হাইড্রোজেন রিমুভ হয়ে যায়, সেইটা হচ্ছে ডিহাইড্রোজিনেশন রিঅ্যাকশন বলছি। আর এটা হচ্ছে এনজাইমের নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ। আচ্ছা, তো এই যে NADH তৈরি হয়েছে, এই NADH কিন্তু ফার্দার যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হবে, তখন এই 1 অণু NADH থেকে 3 অণু করে এটিপি পাবো, সেটা আমরা পরে আসছি। আচ্ছা, এবার 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা উৎপন্ন হলো, এরপর এতক্ষণ পর্যন্ত ফসফেট গ্রহণ করছিল, এরপরে কি করবে? এরপরে ফসফেট রিমুভ করবে, ফসফেট গ্রুপ রিমুভ করবে, বের করে দেবে। তো ফসফেট গ্রুপ নিতে গেলে কি এনার্জি দরকার, ফসফেট গ্রুপ বের করতে গেলে এনার্জি রিলিজ হবে। সো এখানে এরপর 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তার যে 1 নম্বর কার্বনের যে ফসফেটটা আছে, এই 1 নম্বর কার্বনের ফসফেটটাকে বের করে দেবে। তাহলে 1 নম্বর কার্বনের ফসফেটটাকে বের করে দিলে শুধু 3 নম্বর কার্বনে ফসফেট পড়ে থাকবে। তাহলে সেই 3 নম্বর কার্বনে ফসফেট পড়ে থাকলে এটা কিসে কনভার্ট হচ্ছে? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। সো 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডের 1 নম্বর কার্বনের ফসফেটটাকে বের করে দিল, বের করে কিসে পরিণত হয়ে গেল? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এন্ড अगेन যেহেতু এখানে 2 অণু 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল, তাহলে এখানেও কি হবে? 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হবে। সেম জিনিস, এই যে ফসফেট গ্রুপটা বেরিয়ে গেল, এই ফসফেট গ্রুপটা এরা কাজে লাগাবে কাকে না, এর সঙ্গে সঙ্গে এখানে যে এডিপি আছে, এডিপি সেই ফসফেট গ্রুপটা নিচ্ছে, অর্থাৎ এডিপির মধ্যে ফসফেট গ্রুপটা যুক্ত হলো, যুক্ত হয়ে কি তৈরি হয়ে গেল? এটিপি তৈরি হয়ে গেল। সো এতক্ষণ পর্যন্ত এটিপি খরচা হচ্ছিল, ফার্স্ট স্টেপ যেখানে এটিপি তৈরি হলো। তাহলে আমি আবার একবার বলছি, 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডের 1 নম্বর কার্বনের ফসফেট গ্রুপ বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে এডিপির সঙ্গে যুক্ত হচ্ছে, অ্যান্ড এডিপি কনভার্ট হচ্ছে কিসে? এটিপিতে। এবং 1 নম্বর কার্বনে এর ফসফেট বেরিয়ে যাওয়ার জন্য এটা কনভার্ট হচ্ছে কিসে না? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে। যেহেতু এখানে 2 অণু মলিকিউল রয়েছে বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাহলে 1 অণু বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে একটা ফসফেট বেরোলে সেটা একটা এডিপি গ্রহণ করে একটা এডিপি তৈরি করবে। এন্ড 2 অণু থেকে তাহলে কি হবে? 2 অণু থেকে দুটো এডিপি এন্ড দুটো এটিপি তৈরি হবে। তো আমরা আগেই বলেছি যে এখানের হিসাবগুলো টোটালটাই আমরা সাবস্ট্রেটের কি আছে সেটা দেখে করব। আচ্ছা, এখানে এনজাইমের নাম হচ্ছে ফসফোগ্লিসারেট কাইনেজ। ফসফোগ্লিসারেট কাইনেজ। এখানে যে রিঅ্যাকশনটা ঘটেছে, এখানে কি হচ্ছে না, সাবস্ট্রেট থেকে ফসফেট বেরিয়ে যাচ্ছে। তাহলে সাবস্ট্রেটের মধ্যে ফসফেট যুক্ত হলে আমরা কি বলছিলাম? সেই রিঅ্যাকশনটাকে ফসফোরাইলেশন। যদি সাবস্ট্রেট থেকে ফসফেট বেরিয়ে যায়, তাহলে সেই রিঅ্যাকশনটাকে আমরা কি বলবো? ডিফসফোরাইলেশন। তার মানে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডের ডিফসফোরাইলেশন ঘটেছে। একইভাবে এডিপির সঙ্গে ফসফেট যুক্ত হয়েছে, তাহলে এডিপির এখানে কি হয়েছে? ফসফোরাইলেশন ঘটেছে। তাহলে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডের ডিফসফোরাইলেশন ঘটছে, এন্ড এটিপির এখানে কি হচ্ছে? ফসফোরাইলেশন ঘটছে। এবং এই যে ফসফোরাইলেশন ঘটছে এডিপির, এটাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। সাবস্ট্রেট লেভেল
ফসফোরাইলেশন। সো ফসফোরাইলেশন মানে তো আমরা বলেছিলাম অ্যাডিং অফ ফসফেট। সো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন কেন বলছি আমরা, না এখানে যে এডিপির সঙ্গে যে ফসফেটটা যুক্ত হয়েছে, সেটা ফসফেট যুক্ত হচ্ছে এখানে এডিপির সঙ্গে, অ্যান্ড এই যে ফসফেটটা যুক্ত হয়ে কি তৈরি হয়েছে, এখানে এটিপি তৈরি হয়েছে। এবার এই ফসফেটটা এসেছে কোথা থেকে, ডাইরেক্ট সাবস্ট্রেট থেকে এসেছে, মানে 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা সাবস্ট্রেট। এই সাবস্ট্রেট তার ফসফেটটাকে ত্যাগ করেছে এবং সেই ফসফেটটা অ্যাড হয়েছে কার মধ্যে, এডিপির মধ্যে। সেই জন্য এটাকে বলছি আমরা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, বা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনকে সংক্ষেপে এসএলপি বলা হয়। আমি আবার একবার বলি, যদি কোনো সাবস্ট্রেট অণুর ফসফেট এডিপির সঙ্গে যুক্ত হয় এবং তার ফলে এটিপি তৈরি হয়, তাহলে সেটাকে বলবো আমরা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বলবো। সো এই স্টেপে সাবস্ট্রেট কে, আমার সাবস্ট্রেট হচ্ছে 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখান থেকে ফসফেট বেরিয়েছে, এর 1 নম্বর কার্বনের ফসফেটটা বেরিয়েছে, বেরিয়ে কার সঙ্গে যুক্ত হয়েছে, এডিপির। তার মানে এডিপির ফসফোরাইলেশন ঘটেছে এবং সেই ফসফোরাইলেশনের জন্য ফসফেটটা এসেছে কোথা থেকে, সাবস্ট্রেট থেকে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে এসএলপি। সো এটা মনে রাখতে হবে, এই স্টেপটা হচ্ছে এসএলপি স্টেপ। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। নেক্সট যে রিয়াকশন জাস্ট মিউচুয়াল একটা শিফটিং হচ্ছে, অর্থাৎ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের 3 নম্বর কার্বনে যে ফসফেটটা রয়েছে সেটা 3 নম্বর কার্বন থেকে শিফট হয়ে 2 নম্বর কার্বনে চলে যাচ্ছে। তার মানে কি হয়ে গেল, এটা 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়ে গেল, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়ে গেল। সো 3 নম্বর কার্বনের ফসফেটটা সিম্পলি 3 নম্বর কার্বন থেকে সরে 2 নম্বর কার্বনে চলে গেছে, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। অ্যাগেন যেহেতু 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল, তাহলে 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 অণু 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। এবং এনজাইমের নাম হচ্ছে এখানে মিউটেজ, ফসফোগ্লিসারেট মিউটেজ। এখানে আর কিছু নাই, সিম্পল রিয়াকশন একটা, ফসফোগ্লিসারেট মিউটেজ। এখানে সিম্পলি জাস্ট হচ্ছে 3 নম্বর কার্বন থেকে ফসফেট বেরিয়ে 2 নম্বর কার্বনে গেছে। নেক্সট 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডের ডিহাইড্রেশন রিয়াকশন হবে। ডিহাইড্রেশন রিয়াকশন মানে কি, না ডিহাইড্রেশন রিয়াকশন মানে যেখানে জল বেরিয়ে যাবে। সো এখান থেকে কি হয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে। সো H2O রিলিজ হচ্ছে। সো अगेन 2 অণু 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডের জন্য 2 অণু জল বেরিয়ে যাবে, তাহলে 2H2O। এবং 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে জল বেরিয়ে যাওয়ার জন্য এখানে কি তৈরি হচ্ছে, না এখানে ফসফোএনল পাইরুভেট তৈরি হচ্ছে। সো ফসফোএনল পাইরুভেট, সো ফসফরিক অ্যাসিড কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, ফসফোএনল পাইরুভেট, বা এটাকে সংক্ষেপে পেপ বলা হয়। তো সেম জিনিস 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে, ফসফোগ্লিসারেট থেকে কি হয়ে যাচ্ছে, 2 অণু ফসফোএনল পাইরুভেট তৈরি হচ্ছে এবং এখানে জল বেরিয়ে গেছে। এনজাইমের নাম হচ্ছে এনোলেজ। সো সিম্পল রিয়াকশন এখানেও ঘটেছে। এখানে সিম্পলি 2-ফসফোগ্লিসারেট থেকে 2 অণু জল বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে 2-ফসফোএনল পাইরুভেট তৈরি হচ্ছে। আর নেক্সট 2 অণু ফসফোএনল পাইরুভেট বা পেপের কি হচ্ছে, না পেপের अगेन একবার সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন এখানে ঘটবে। তার মানে ফসফোএনল পাইরুভেটের যে ফসফেটটা আছে সে ফসফেটটা বেরিয়ে যাবে। তাহলে ফসফোএনল পাইরুভেট থেকে ফসফেট বেরিয়ে গেলে কি তৈরি হবে, পাইরুভেট তৈরি হবে। এন্ড সেই ফসফেটটা যুক্ত হবে কার সঙ্গে, এডিপির সঙ্গে। তো এডিপির ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করবে, এটিপি তৈরি করবে। সেম জিনিস 2 অণু এডিপি থেকে 2 অণু এটিপি, এন্ড 2 অণু ফসফোএনল পাইরুভেট থেকে 2 অণু পাইরুভেট। এনজাইমের নাম হচ্ছে পাইরুভেট কাইনেজ, পাইরুভেট কাইনেজ। তো এখানেও সেম জিনিস, ফসফেট কোথা থেকে এলো, ফসফোএনল পাইরুভেটের মধ্যে যে ফসফেটটা ছিল সেই ফসফেটটা বেরিয়ে গেছে। সেই ফসফেটটা যুক্ত হয়েছে কার সঙ্গে, এডিপির সঙ্গে, এবং এডিপি কিসে পরিণত হয়ে গেছে, এটিপিতে পরিণত হয়ে গেছে। তার মানে এডিপির ফসফোরাইলেশন ঘটেছে এবং সেই ফসফোরাইলেশনের জন্য ফসফেট এসেছে কোথা থেকে, সাবস্ট্রেট থেকে। দ্যাটস ওয়াই এই স্টেপটাকেও আমরা বলবো এসএলপি স্টেপ। সো এটাও হচ্ছে এসএলপি স্টেপ। এবং আলটিমেটলি 2 অণু ফসফোএনল পাইরুভেট থেকে কে তৈরি হয়েছে,
দু অণু পাইরুভেট তৈরি হয়েছে। তো আমরা প্রথমেই বলেছিলাম যে গ্লুকোজ পার্সিয়ালি অক্সিডাইজড হয়ে কি তৈরি করবে, দু অণু পাইরুভেট তৈরি করবে। সো এক অণু গ্লুকোজ পার্সিয়ালি অক্সিডাইজড হয়ে দু অণু পাইরুভেট তৈরি করবে। আচ্ছা এখান থেকে বলি, তাহলে এখান থেকে আমরা 3 কার্বন দিয়ে স্টার্ট করেছিলাম, এগুলো সবগুলোই কিন্তু 3 কার্বন কম্পাউন্ড, কেননা এখানে কার্বনের কোনো পরিবর্তন ঘটেনি। আমরা হয় ফসফেট বের করেছি নালে ফসফেট যুক্ত করেছি, কিন্তু কার্বনের কোনো পরিবর্তন ঘটায়নি। তাহলে এটা হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড। পাইরুভেটও হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড। তাহলে এক অণু গ্লুকোজ ভেঙে কি তৈরি হলো, দু অণু পাইরুভেট বা দু অণু 3 কার্বন কম্পাউন্ড পাইরুভেট তৈরি হয়েছে। আচ্ছা এবার আমরা আসি এইখানের প্রথম যে রিয়াকশন গুলো, 5টা রিয়াকশন, মানে এই স্টেপটা গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এন্ড তারপর হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট এন্ড ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এই স্টেপ, এতগুলো স্টেপে এই জায়গায় 5টা স্টেপে কোনো এনার্জি কিন্তু প্রডিউস হয়নি। সেই জন্য এইটাকে বলা হয় প্রিপারেটরি ফেজ। প্রিপারেটরি ফেজ, তার মানে এটা জাস্ট প্রস্তুতিমূলক দশা, বা এটার আরো একটা নাম আছে এনার্জি ইনভেস্টিং ফেজ। এনার্জি ইনভেস্টিং ফেজ মানে এনার্জি এখানে ইনভেস্ট করেছে, এনার্জি খরচা করেছে, সো এনার্জি ইনভেস্টিং ফেজ। তাহলে প্রথম 5টা দশা হচ্ছে এনার্জি ইনভেস্টিং ফেজ। পরের দশায় এখানে দেখো 5টার পরের দশায় এখানে কি তৈরি করেছে, এনএডিএইচ তৈরি করেছে। এন্ড এনএডিএইচ আমরা কি বললাম, যে এনএডিএইচ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে গিয়ে এনএডিএইচ কিন্তু এটিপি তৈরি করবে। তার মানে এখানে এনার্জি তৈরি করছে, এটিপি তৈরি করছে। আগেন পরের স্টেপে এখানে দু অণু এটিপি তৈরি করেছে, আবার এইখানে এসে দু অণু এটিপি তৈরি করেছে। তার মানে এই যে পরের যে স্টেপগুলো রয়েছে এই জায়গাটাই আমি দেখাচ্ছি, অর্থাৎ এই জায়গা থেকে পরের স্টেপগুলোকে আমরা বলবো পে অফ ফেজ। মানে এখানে পে অফ ফেজ, এইখানে এনার্জি উৎপন্ন হবে, সেই জন্য এখানে হচ্ছে এটাকে বলছি আমরা পে অফ ফেজ বলছি। তাহলে প্রথম 5টা স্টেপকে বলছি এনার্জি ইনভেস্টিং বা প্রিপারেটরি স্টেপ, কেননা এখানে এনার্জি খরচা হয়েছে। আর পরের 5টা স্টেপ হচ্ছে পে অফ ফেজ, কেননা এখানে এনার্জি তৈরি হচ্ছে। আচ্ছা এবার টোটাল কত এনার্জি তৈরি হয়েছে তাহলে একটু আমরা দেখি না। এখানে এনার্জি কোথা থেকে তৈরি হয়েছে, এখান থেকে। তাহলে এখানে কি, এখানে দু অণু এটিপি তৈরি হয়েছে আর এখানে দু অণু এটিপি তৈরি হয়েছে। তাহলে টোটাল এটিপি কত তৈরি হয়েছে, ডাইরেক্ট এটিপি যদি আমরা হিসাব করি তাহলে টোটাল এটিপি ইকুয়াল টু টোটাল এটিপি কত, টোটাল এটিপি হচ্ছে 4 অণু এটিপি। এন্ড খরচা হয়েছে কত না, প্রথমে দু অণু এটিপি খরচা হয়ে গেছে, সো এখানে 1 অণু এটিপি লেগেছে এন্ড এখানে 1 অণু এটিপি লেগেছে, তার মানে দু অণু এটিপি খরচা হয়েছে। সো খরচা হলে এখানে নেট, অর্থাৎ যেটা সেলের কাছ থেকে আগে নিয়েছিল সেটা সেলকে ফেরত দিতে হবে। তাহলে এটা টোটাল এটিপি 4 অণু তৈরি হয়েছে। এবার যদি আমি বলি নেট এটিপি কত হয়েছে, নেট এটিপি মানে যেটা খরচা হয়েছে সেটা বাদ দিয়ে কাউন্ট করতে হবে। তাহলে 4 অণু এটিপি তৈরি হয়েছে, 2 অণু খরচা হয়েছিল, তাহলে 2 অণু বাদ দিয়ে দিই আমি, তাহলে টোটাল কত হলো, 2 অণু এটিপি তৈরি হলো। এবার এটা কখন হবে, অ্যানঅ্যারোবিক রেসপিরেশন, কেননা অ্যানঅ্যারোবিক রেসপিরেশনে আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নেই, শুধু গ্লাইকোলাইসিস। তাহলে অ্যানঅ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে আমরা টোটাল কটা এটিপি পাবো, 4টে এটিপি পাই, কিন্তু নেট কত এটিপি পাবো যদি বলি, তাহলে নেট এটিপি হচ্ছে যেটা আমি খরচা করেছিলাম সেটাকে বাদ দিয়ে নেব, তার মানে 2টো এটিপি। এবার যদি অ্যারোবিক রেসপিরেশন ধরি, অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে কি হচ্ছে না, অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে সেম জিনিস, এই 2টো এটিপি তো থাকবেই, আমি নিটটাই নিচ্ছি, তাহলে নিট হচ্ছে 2টো এটিপি, এইটা তো থাকছেই। তার সঙ্গে এখানে কি উৎপন্ন হয়েছে, এই স্টেপে 2 অণু NADH2 উৎপন্ন হয়েছে। এবং আমরা বলেছিলাম যে অ্যারোবিক রেসপিরেশনে এই NADH গুলো, এক একটা NADH ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে 3 অণু করে এটিপি তৈরি করবে। তার মানে এখানে 2টো NADH তৈরি হলে 2টো NADH থেকে কত হবে, 2টো NADH ইন্টু 3, তার মানে এখানে কটা হচ্ছে, 6 এটিপি তৈরি হচ্ছে। তাহলে টোটাল কত হয়ে গেল, এখানে 8 এটিপি তৈরি হয়ে গেল। অর্থাৎ 2টো এটিপি এমনি এসএলপির ফলে তৈরি হয়েছে, আর হচ্ছে NADH থেকে আরো 3টে করে এটিপি পাবো, তার মানে 6 এটিপি, তার মানে টোটাল 8 এটিপি। সরি নেট 8 এটিপি। আর টোটাল যদি ধরি তাহলে টোটাল হচ্ছে কি হচ্ছে না, টোটাল 4 এটিপি প্লাস
NADH থেকে কত পাচ্ছি 6 ATP, তো এটা হচ্ছে টোটাল, তার মানে 10 ATP, গ্লাইকোলাইসিসের 10 ATP পাচ্ছি। এবার যেটা খরচা করেছিলাম সেটা বাদ দিতে হবে, তাহলে 2 ATP বাদ দিলাম, কত পেয়ে গেলাম এখানে 8 ATP। সো এটা হয়ে গেল নেট প্রোডাকশন অ্যারোবিক রেসপিরেশনের, আর অ্যানারোবিক রেসপিরেশনের এটা হচ্ছে নেট প্রোডাকশন। এখানে আরো একটা ইনফরমেশন দেব আমি, সেটা হচ্ছে এই যে রিয়াকশনগুলো আমরা দেখাচ্ছি সমস্ত রিয়াকশনই হচ্ছে রিভার্সেবল, শুধুমাত্র 3টে রিয়াকশন ছাড়া, সরি এইটা হবে না, এখানে সমস্ত রিয়াকশন গুলো রিভার্সেবল হবে, শুধু 3টে রিয়াকশন ছাড়া। সেই 3টে রিয়াকশন হচ্ছে এই রিয়াকশন, অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, এটা হচ্ছে একটা ইররিভার্সেবল রিয়াকশন। তারপর হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট তৈরি হচ্ছে, এটা একটা ইররিভার্সেবল রিয়াকশন। এন্ড যখন ফসফেনল পাইরুভেট থেকে পাইরুভেট তৈরি হচ্ছে, এটা একটা ইররিভার্সেবল রিয়াকশন। So this is all about the glycolysis process, and next step আমরা Krebs cycle পড়বো।